যে প্রশ্নে আমরা আসছিলাম সেটা হচ্ছে যে এই কাঠামো বহির্ভূত লড়াইয়ের মানে যেটা একেবারে 40-এর দশক থেকে পরিবর্তনকামী লোকরা চেয়েছে এবং যে পথটাই সুতোর মতো এই বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতিকে আটকে রেখে দিয়েছিল। অর্থাৎ কাশ্মীরিদের জন্য নাগা, মিজো, গোর্খাবাই জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার বিচ্ছিন্ন হওয়া সব এই স্লোগান দেওয়া সত্ত্বেও গোটা ভারতবর্ষেও কমিউনিস্ট পার্টি এক হয়েছিল, বুঝলেন তো, গোটা ভারতবর্ষ জুড়ে। অর্থাৎ কাইমুর এবং নাগাল্যান্ড, কিংবা নাগাল্যান্ড এবং তেভাগা, বুঝলেন তো, কেউ নিজেদের আলাদা করে ভাবতে পারত না যে নাগাল্যান্ডরা বলে আমাদের শত্রু হয়ে গেছে, দার্জিলিং আমার শত্রু হয়ে গেছে। সব তার কারণটা কি, সুতোটা কী ছিল? সুতোটা এইটাই ছিল, এই কমিউনিস্টদের একটা বোধ কাজ করে। সেই বোধটা কি? সেই বোধটা হচ্ছে যে মানুষের মানে কী বলবো, যে চিরকালীন যে বোধ, বুঝলেন তো, একটা মানুষের যে বোধ, সেই মানবিকতার বোধ, বুঝলেন তো, সেই মানে নিজের হাত, নিজের মাথা কাজে লাগিয়ে বেঁচে থাকার অধিকারটাই যে মৌলিক অধিকার, এই বোধ সবাইকে একসাথে বেঁধে রেখেছিল। এবং কমিউনিস্টরা বা সংগঠকরা এই বোধকে কাজে লাগিয়েই সেদিন আন্দোলনগুলো করেছিলেন, যার জন্য খণ্ড খণ্ড আন্দোলনগুলো একটা কেন্দ্রের অভিমুখে হয়েছিল। আজকে তুমি একটা অদ্ভুত জিনিস দেখবে, দিস ইজ মানে টাইমস প্লেগ, মানে এর ভাষায়, শেক্সপিয়ারের ভাষায়, যুগের মরক। এই যে টাইমস প্লেগ, সেটা কীরকম হবে? ধরো ওই যে চিংড়িঘাটার মোড়ে অ্যাক্সিডেন্ট হলে ওখানটায় বাস জ্বলে যাচ্ছে, বুঝলেন তো, ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু একটু দূরে বেলেঘাটাতে কিছু হচ্ছে না, সরলেগে কিছু হচ্ছে না, তারা নীরব রয়েছে, কেমন? কিংবা ধরো মানে যাদবপুরে কিছু হচ্ছে না, আবার বেলেঘাটাই হলে আমি দেখছি যে ওইটুকু একটু দূরেই কিছু হচ্ছে না। সরলেগে আমি দেখলাম যে ওইরকম একটা 100 বছরের গোষ্ঠী ভেঙে দিল কি এক যুব ফুটবল খেলার জন্যে, মানে বিভৎসভাবে ভেঙে দিল। সেই বৃদ্ধা, মানে আমি সেই সেই ঘটনাটা মানে বলেছি কিনা জানি না, আমি সেদিন সত্যি যন্ত্রণার রং দেখেছিলাম। কারণ ওই ঠিক দেখবে 3 নম্বর গেটের উল্টো দিকেই একটা অনেক দিনের পুরনো বস্তি ছিল, কলা বাগান ছিল, এবং আমরা ওখানে থেকে উঠি, রাজনীতিও করেছি, সমস্ত কিছু। যুবক এর জন্য ওটাকে ভেঙে দিল। সেই মানে গা গা করতে করতে বুল্ডোজার চলে যাচ্ছে, এই গা গা করতে করতে এক কাদা মাখা অত ভাঙা টোকা ঝিঁকিয়ে করে বৃষ্টি হচ্ছে, এক বৃদ্ধা দেখি একটা বাচ্চাকে এরকমভাবে নিয়ে সেই চলে যাওয়ার দৃশ্যটাকে দেখছি। সেই আমি দেখেছিলাম যন্ত্রণার রং কাকে বলে, বুঝলেন তো, নাড়া দিচ্ছে না যাদবপুরকে তাহলে, অথচ তুমি ভাবো 1959 সাল, বুঝলেন তো, যেখান থেকে আমাদের মতো, আমরা তো শ্রেণীগতভাবে আমার কমিউনিস্ট পার্টিতে আসা উচিত না, সেটা কিছু লোকের এই ধরনের অসাধারণ মানে মানবিক মুখ দেখেই কিন্তু আমরা এসেছি। অন্য বড় কথা না বলেও তাদের এই মানুষকে পাগলের মতো ভালোবাসতে পারার, মানুষকে যেরকম ভালোবাসা যায়, সেদিনকারের ওই লোকগুলোকে দেখেই কিন্তু আমরা এসেছি। সেই 59 সালে তুমি ধরো 80 জনকে পিটিয়ে মারলো, বুঝলেন তো, 80 জনকে পিটিয়ে মারা হলো। তার পরিবর্তন মানে পরে
ছেলেরা 1 তারিখে ছাত্ররা ধর্মঘট করলো বিভূতিদাকে সিনেট হলের সামনে। তোমরা সিনেট হল দেখেছো কিনা জানি না, কলকাতা ইউনিভার্সিটির এখন যেখানে সেন্টিনারি বিল্ডিং, ওখানটায় বিশাল বিশাল ধাপ দেওয়া, মানে পুরনো স্ট্রাকচারের একেবারে স্থাপত্য, পুরনো স্থাপত্যের একটা ছিল, সেটাকে বলা হতো সিনেট হল। সিনেট হলের সামনে বিভূতিদাকে মারলো। গোটা বাংলা সেদিন একেবারে টকবক করছিল, এমন বুঝলো, যদি শুধু গোটা মানে এমন আমরা দেখেছি যে পুলিশকে তার মানে দারোগা অর্ডার দিচ্ছে গুলি করো, হ্যাঁ, মিলিটারিকে কমান্ডার অর্ডার করছে বিএসএফকে গুলি করো, গুলি করছে না, ঘুরে নিতে। সেই সময় যদি মানে মানে শুধু কমিশনকে বলতো যে দখল করো, বোধহয় দখলও হয়ে যেত, বুঝলেন তো। ভাবো না ব্যাপারটা, 6 তারিখে যাদবপুর ইউনিভার্সিটিতে, বুঝলেন তো, ত্রিপুরা সেন নিজে, বুঝলেন তো, যাদবপুর ছেলে বলছিলাম যে 6 তারিখে ছাত্র ধর্মঘটে একজন মারা গেছে, এই প্রতিবাদে ত্রিপুরা সেন নিজে, ভাইস চ্যান্সেলার নিজের শিক্ষকদের নিয়ে 6 তারিখে গেটেতে কালো পতাকা তুলেছে, ভিসি নিজে। এরকমভাবে ব্যাপারটা, গোটা ব্যাপারটা নড়ে গেছিলো। কেন বলো তো, কিসের জন্যে? না, এই ছেলেগুলো ভালোবাসা দেখে, মানুষের প্রতি ভালোবাসা দেখে, এই এদের মানে ত্যাগ দেখে, সূর্য দেখে, বুঝলেন তো, যে ওগুলো শরৎবাবুর মানে উপন্যাসেই ভালো লাগে, কান কানে কান্না, হ্যাঁ, কাউকে কাঁদতে দেখলে আমাদের ভালো লাগে, বা কেঁদে কেঁদে ব্যাপারটাকে করা। কিন্তু সত্যি সত্যি পরিবর্তনের বা এতে উপন্যাসে যত ভালো, কবিতায় যত ভালো, বাস্তব জীবনে মানুষ এটা চায় না, বুঝলেন না। বাস্তব জীবনে মানুষ সম্পূর্ণ একটা ত্যাগ, একটা মহিমা, সূর্য বীর্যের একটা মানে প্রয়োগ দেখতে যায়, যার জন্য ত্রিপুরার সঙ্গে রাস্তায় নেমে আসে। হ্যাঁ, আর আজকে দেখো ওই যে কী যেন তোমার ডারবিট না কি যেন কোথায় 2টো ছেলে মরে গেল, বুঝলেন তো। এমনকি 65 সালেও তুমি ধরো কোথায় নুরুল একটা মরেছিল, গোটা বাংলাদেশ কি আগুন জ্বলে উঠেছিল। এমন কোনো সেকশন ছিল জনগণের যারা এর প্রতিবাদ সেদিন নামেনি, বুঝলেন তো, যে মাস্টার থেকে, এর থেকে, গার্জেন থেকে করে 2টো ছেলে গুলি খেয়ে মরে গেল, বুঝলেন তো। কী হলো, যাদবপুরকেও নড়ানো গেল না। আমি যাদবপুরের ছেলেদের ভাব বলছিলাম, কী রে, চুম্বনের অধিকারের জন্য এত কলরব হয়, আর 2টো ছেলে মরে গেল, হ্যাঁ, তোরা কিচ্ছু করতে পারলি না, সেটা তাদের লড়াই। হ্যাঁ, কী হলো না, এটা হিন্দু না মুসলমান সেই নিয়ে ব্যাপার, 2টো ছেলে মরেছে ব্যাপার না, হিন্দু ছেলে মরেছে না মুসলমান ছেলে মরেছে সেই নিয়ে লড়াই। হ্যাঁ, 60-এর দশকে আমাদের সময় এইটা ছিল না। কেন ছিল না? কারণ সেই সময় ছাত্ররাই হোক বা যারাই হোক, তারা কেউ, হ্যাঁ, তারা যৌবনকে বুঝেছিল। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, হ্যাঁ, ফ্যাক্টস আর নট ট্রুথ, ইন্টার রিলেশন বিটুইন দি ফ্যাক্ট ইজ ট্রুথ। মানে ঘটনাই সত্যি নয়, ঘটনার আন্তঃসম্পর্কটাই হচ্ছে সত্যি। ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে বাড়ির সিংহ দরজা, তুমি সেইটা দিয়ে ঢুকলে এবারে কোনখানটাই মানে তোমার S4, কোনখানটায় খানাখন্দ, কোনখানটায় সাপ আছে, কোনখানটায় কী, সেটা তোমাকে ওই গেট দিয়ে ঢুকে তারপরে সেই রিলেশনগুলো তোমাকে করতে হয়। যেমন তোমার এখানে ঢুকতে গিয়ে আমাকে ম্যাপ দেখে দেখে এস থেকে গিয়ে ওই দিকটায় ডানাতে যাবেন, দোলনার পরে ওই মার্কা এটা দিয়ে যাবেন, ওখান দিয়ে যাবেন, গিয়ে ওখান থেকে এই যে ইন্টার রিলেশন বিটুইন দি ফ্যাক্টস। আমরা আজকাল এই তথ্য অনুসন্ধানের নাম করে যেটা করছি, সত্য থেকে দূরে চলে যাচ্ছি। তথ্যগুলোকে নিয়েই এত বেশি বাটাবাটি করছি যে তথ্যের মধ্যকার যে সত্য, সেই সত্যটাকেই আমরা ধরবার চেষ্টা করছি না। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দি ফ্যাক্টস? এই ছাত্র মরার সাথে সত্যি সত্যি শিক্ষার নীতিটা কি, এর সাথে সত্যি সত্যি যৌবনের কী সম্পর্ক? তারা কি সত্যি ওই শিক্ষকের জন্যই শুরু করেছেন? যদি তুমি যৌবনকে, এটা তুমি বলতে পারো
ওই যে বারবার বলছিলাম টাইমস প্লেট, দিস ইজ টাইমস প্লেট, যে ছাত্রদের, আমার কাছে এক সিপিএমের নেতা এসেছে, তার ছেলে ড্রাগ অ্যাডিক্ট, জানেন তো, ভয়ঙ্কর বড় নেতা একজন, ছেলে ড্রাগ অ্যাডিক্ট। বললো আপনি তো এ ব্যাপারে অভিজ্ঞতা। আমি বললাম এই তোমার রাজনীতি এর জন্য দায়ী। বলে এই জন্যই তো আপনার কাছে আসি না, যা বলবেন আমার রাজনীতি। হ্যাঁ, আমি বললাম না, আমার ছেলেও মরেছে আমার রাজনীতির জন্য, জানেন তো। আমার করে তাকিয়ে গেল, জানেন তো। ওই কীরকম ভাবে আমার যৌবন সামথিং এলস, 18 থেকে 25, 18 থেকে 25 সে বাধা জানে না, 18 থেকে 25 মানুষের জন্য মরতে চাই, 18 থেকে 25 নতুন কিছু করতে চাই, সে টকবক করে ফোটে। সেই 18 থেকে 25কে তুমি যদি হাতটা তার বেঁধে দিয়ে বলো চাকরি চাই, হ্যাঁ চাকরি চাই, বাস চালানো বা এগুলো দুর্বৃত্তদের কাজ, এগুলো করবো না, ভালোভাবে মাস্টার হতে চাই, মানে অমুক চাই তমুক চাই, সেই 18 থেকে 25 যৌবন সে তো তার বহিঃপ্রকাশ খুঁজে বার করবে। বয়স তো তার বসে থাকবে না, বয়স তো বসে থাকবে না, বয়স তো তার বহিঃপ্রকাশ চাইবে। ওরা আমাদের সময় সৌভাগ্য আমাদের, হ্যাঁ আমরা সেই ফুটোটা পেয়েছিলাম, গাড়ি যাই। কমিউনিস্ট পার্টি, বামপন্থী পার্টি যখন যৌবনের এই ধর্মটাকে স্বীকার না করে তাদের হাতের পেছনে হাত বেঁধে দিয়ে তাদের ওই চাকরি চাই, হ্যাঁ শাস্তি চাই, অমুক চাই তমুক চাই করে দেয়, হ্যাঁ ছাত্র আন্দোলন ছাত্রদের স্বার্থে এই আন্দোলন করে দেয়। আমি বললাম ছাত্র আন্দোলন ছাত্রদের স্বার্থে, জানেন তো, আমাদের সময় এটা ছিল না। ছাত্র আন্দোলন মানুষের স্বার্থে, ছাত্র আন্দোলন ঘুমন্ত মানুষগুলোকে ঘা মেরে বাঁচানোর স্বার্থে, আত্মরাদের ঘা মেরে বাঁচানোর স্বার্থে, নিজেদের জীবন দিয়ে। কারণ তারা বাপের খেয়ে হোল টাইমার, বুঝলেন তো, তারা ওসব পরোয়া করতে না, মরতে ভয় পায় না। ছাত্র আন্দোলন তাদের বাঁচানোর স্বার্থে, তাদের চেতনায় আঘাত দেবার স্বার্থে। ছাত্র আন্দোলন ছাত্রদের স্বার্থে নয়, বুঝলেন তো। যখন এই জায়গাটাই এসেছি, অর্থাৎ উই হ্যাভ বিকাম ভিকটিম অফ দিস লিবারাল, মানে কী বলে, এই নয়া উদারবাদ কী যেন তোমাদের বলে, মানে নিউ লিবারাল ইকোনমির ইডিওলজির শিকার হয়ে গেছি। আগে আপ তারপর বাপ, বুঝলেন তো, নিজেকে গোছাও। ছাত্র আন্দোলনেরও মূল স্লোগান হয়ে গেছে নিজেকে গোছাও। এই যে প্রশ্নটা, না যেটা 59 সালে আমাদের পরে, ধরো আমরা কে কজন আর ছাত্রদের মধ্যে ছিলাম, হ্যাঁ লোকে দেখতো যে এই ছেলেগুলো, হ্যাঁ তারা মানে গোটা দেশকে বোধহয় কিছু একটা নতুন বোঝাতে চাইছে, কিছু একটা নতুন ভাবাতে চাইছে, ভুল সঠিক বুঝি না, বুঝলেন তো, তারা কিছু একটা নতুন এবং গোটা দেশকে ভাবতে বাধ্য করিয়েছিল। ওই যে দিকটিকের কথাই না, ভাবো ভাবো ভাবো, বুঝলেন তো, সেই নতুন করে ভাবাতে উদ্বুদ্ধ করেছিল ছাত্র আন্দোলন এবং এই কমিউনিস্টরা, বুঝলেন তো। এই আধুনিক এই প্রশ্নে, বুঝলেন, বামপন্থীরা সেই জায়গাটায় দীর্ঘ 34 বছরে, 77 পরবর্তীকাল থেকে, বুঝলেন তো, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, বুঝলেন তো, একেবারে এতে পুরো ভারতবর্ষ জুড়ে, হ্যাঁ সেই জায়গাটা তিলে তিলে ভেঙেছে। 34 বছরের সব থেকে বড় অপরাধ যেটা, হ্যাঁ সেই অপরাধটা হচ্ছে কি, উন্নয়ন টুন্নয়ন, এই কাজগুলো তো বিধান রায়, যেগুলো 34 বছরে এরা করেছে, এগুলো তো বিধান রায়, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ রায়দের কাজ। এগুলো তো কমিউনিস্ট পার্টির কাজ কি নয়, এগুলো তো মানুষ, এগুলো তো চায় না। বাংলার মানুষ শাসক অনেক দেখেছে, বাংলার মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে অভিভাবক। শাসক অনেক দেখেছে, যে এমন স্নেহশীল অভিভাবক, যেটা আমাদের সময় ছিল, টু সার্ভ দি পিপল নট টু রুল। দ্যাট ওয়াজ দি স্লোগান অফ কমিউনিস্ট পার্টি 46, 48, এমনকি 52, 57, 55,
বুঝলেন তো? To serve, not to rule, not to impose yourself, but learn from the people. যে আগে ছাত্র হও তারপর শিক্ষক হবে, লার্ন ফ্রম দি পিপল। জানেন তো, মানুষের মতো পাগলের মতো এই যে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা 34 বছরে ভেঙে দিয়েছে। 34 বছরে মানুষ যে আশা নিয়ে এত মারধর এত কিছু করে 72-এর ওই সন্ত্রাস, পুলিশ, গুন্ডা, এমনকি নিজের মধ্যে মারামারি সব করেও 77 যে মানুষ করেছিলেন, সেই মানুষ যখন দেখলো নেতা প্রভু হয়ে যাচ্ছে, দাদা স্যার হয়ে যাচ্ছে, দিদি ম্যাডাম হয়ে যাচ্ছে, বুঝলেন তো, মানুষ প্রথমে ভুল কুচকেছিল, হয়তো পাল্টে যাবে, বুঝলেন তো। এবং এই মানুষের এবং মানুষে 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 এই যে অদ্ভুত একটা বিভেদ, উন্নয়নের নাম করে করে অদ্ভুত একেবারে ভালোবাসার পরিবর্তে যে অদ্ভুত একটা বিভেদ তৈরি করে দেওয়া হলো এবং মানুষগুলোকে সংখ্যায় পরিণত করা হলো। 34 বছরের সব থেকে বড় মানে অপরাধ হচ্ছে ওইটা, যেটা আজ পর্যন্ত জোড়া লাগেনি বলেই ওর প্রশ্নটার উত্তরটা ওইখানটাই রয়েছে, যে যেখানখানে লড়াই সেইখানটাই রয়েছে। লড়াই হচ্ছে না তার বিক্ষোভ নেই তা নয়, কিন্তু সেগুলোকে ওই কেন্দ্রীয় প্রশ্নের সাথে যুক্ত করা, ওই যে মানবিক সত্যের সাথে যুক্ত করা, জানেন তো, সেই জায়গাটা দিয়ে আটকেছে, যেটা আমরা 46-48 থেকে শুরু করে আমাদের আমলেও পর্যন্ত কিছুটা ব্যর্থ। সঠিক আমি সে প্রশ্নে যাব না, কারণ এই প্রশ্নে যাব না এই কারণে যে কারণ তোমাদের মধ্যে প্রশ্ন চলে আসতে পারে, তাহলে আপনারা এরকমভাবে মাকে হেরে গেলেন না, এত উড়ে দিয়েছিলেন। এ ব্যাপারে মানুষগুলো বোধহয় শেষ কথা বলে গেছেন। সেই কথাটা কি জানেন তো, কোন তত্ত্ব সঠিক কোন তত্ত্ব বেঠিক, এটা সাধারণভাবে বললে বোঝা যায় যে তত্ত্ব ফল দেয় সেটাই সঠিক, যেটা ফল দেয় না সেটা বেঠিক। এটা প্রকৃতি বিজ্ঞানের ক্ষেত্রে সত্য হইলেও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রায়শই সত্য নয়। সামাজিক বিজ্ঞানে ব্যালেন্স অফ ফোর্সে দেখা গেছে নিকৃষ্টতর সভ্যতা উৎকৃষ্টতর সভ্যতাকে ধ্বংস করে বিলীন করে দিয়েছে। আমাদের দেশে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে হরপ্পা মহেঞ্জোদড়ো, বুঝলেন তো, একটা নগর সভ্যতা, মানে আর্যদের এই বর্বর সভ্যতার কাছে সেটা ধ্বংস হয়ে গেল। কেন না, তারা লোহা আর ঘোড়ার ব্যবহার জানতেন। সেই জন্য ব্যালেন্স অফ ফোর্স, প্রকৃতির একটা উৎকৃষ্টতর সভ্যতা নিকৃষ্টতর সভ্যতার কাছে ধ্বংসও হয়ে যেতে পারে, কিন্তু তার মানে সেটা সঠিক নয়, সেটা সঠিক নয়, বুঝলেন তো। তাই যে প্রশ্নটা একটা যে এতদিনকার যেটা আরও শেষ বিচারে জিতবে, যেটাকে আরও ধৈর্য ধরে আগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, যা একেবারে একজন মানে কাল্টিভেট ইউর পেশেন্স লাইক এ ফার্মার, লাইক এ পিজেন্ট। অর্থাৎ একটা কৃষক জানে তুমি যাই করো না কেন 3 মাসের, যত আধুনিকই হোক না কেন 3 মাস তার ফলের জন্য অপেক্ষা করতেই হবে, বুঝলেন তো। এই 3 মাস কৃষককে ধৈর্য ধরে বসে থাকতেই হবে। যেমন একটা মা জানে 280 দিন বাচ্চাটাকে গোপনে রাখতেই হয়, বুঝলেন তো, 280 দিন অপেক্ষা করতেই হয়, বুঝলেন তো। একটা কৃষককে এরকমভাবে ধৈর্য ধরে, এর মধ্যে পোকা আছে, খরা আছে, বন্যা আছে। কৃষক জানে বন্যা হলে আমাকে আবার পাখি করতে হবে, কৃষক জানে খরা হলে আমাকে আবার জল সেচ করে আবার চাষ করতে হবে। কৃষকের জীবনে হতাশা বলে কোনো বস্তু নেই। এই যে হতাশ না হয়ে যদি একেবারে জনগণের যেটা যুক্তি, সাধারণভাবে যুক্তি হচ্ছে কি, লড়াই করো ব্যর্থ হয়, যেটা আমডাঙ্গা বা এদের সাথে আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম, লোকে কিছু লোক এসেছেন যে কোনো কারণেই হোক, তারা ভালোবাসে মরে এসেছিলেন ভারত থেকে, তাদের সাথে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সমস্যা হচ্ছে তোমাদের, যে সেটা হচ্ছে কি জানো তো, যে কোনো লড়াই, যে কোনো সেটা তরঙ্গের মতো এগুলো, জাস্ট লাইক ওয়েভ, বুঝলেন তো, এই উঠছে ভেঙে যাচ্ছে,
আবার উঠছে, আবার ভাঙছে। লড়াই এর পরে একবার ভাঙবে কিন্তু আবার উঠবে। হ্যাঁ, যে লড়াই, যার জন্যই জনগণের যুক্তিটা কি, সত্যি সত্যি বামপন্থী বা পরিবর্তনকামী আমাদের সময়কার যে ছেলেগুলো, তাদের সামনে যে বিখ্যাত গান ছিল, হ্যাঁ তো, লড়াই করো লড়াই করো লড়াই করো, হ্যাঁ, যে একবার লড়ো বারবার লড়ো যতদিন না বিজয়ী হো। অর্থাৎ মধুসূদন যেটা বলছেন আর কি, লড়াই করো ব্যর্থ হও, লড়াই করো ব্যর্থ হও, লড়াই করো ব্যর্থ হও যতদিন না বিজয় লাভ করো। অর্থাৎ লড়াইয়ের সাথে ব্যর্থতার একটা সম্পর্ক আছে, বুঝলেন তো? যেমন ঢেউয়ের ওঠা নামার মধ্যে সম্পর্ক আছে, তেমনি লড়াইয়ের সাথে। আর শত্রুর যুক্তি কি? শত্রুর যুক্তি হচ্ছে ষড়যন্ত্র করো, হ্যাঁ, ব্যর্থ হও, ষড়যন্ত্র করো ব্যর্থ হও, যতদিন না মানে তাকে কেউ কবরে পাঠায় ততদিন সে ষড়যন্ত্র করে যাবে। এবং বাংলার ক্ষেত্রে এটা তো প্রমাণ হয়ে গেল। বাংলার ক্ষেত্রে 2006-এর পরে এটা তো একেবারে প্রমাণ হয়ে গেল যে শাসকরা কোনো সময় গৌতম বুদ্ধের মতো বলেন, আচ্ছা আমি কেন অ্যারেস্ট হয়েছে? 77-এ বেরোবার পরে আমার তো ডেকে পাঠিয়েছিল তদানীন্তন চিফ মিনিস্টার থেকে হোম মিনিস্টার সবাই। আমি দেখাও করেছিলাম, দেখা করে বলেছিলাম খুব ভালো, কিন্তু ভাই তোমরা যেটা বুঝতে পারছো না সেটা হচ্ছে কি, বাংলার মানুষ শাসক চায় না। বাংলার মানুষ তোমাদের অভিভাবক হিসাবে দেখতে চায়। তারা দেখতে চায় যে তোমরা তাদের সমস্ত সম্পত্তি, সমস্ত নিরাপত্তা, সমস্ত কিছু ট্রাস্টি হয়ে, হ্যাঁ, সেগুলোকে রক্ষা করবে, বিকাশ করবে। হ্যাঁ, যে বাংলার মানুষ দেখতে চায় না ওয়েভিং রেড ফ্ল্যাগ মিন্টিং মানি, লাল পতাকা ঝুলিয়ে, হ্যাঁ, মানুষ এটাকে যে কোনো জিনিসের থেকে বাংলার মানুষ ঘেন্না করে। কিন্তু লাল পতাকা নিয়ে তুমি একজনের কাছ থেকে একটা পয়সা যদি অন্যভাবে নাও, দেখবে মানুষ রিঅ্যাক্ট করবে। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? আজও এই খরাতেও এইটা যে মানুষ এখন লাল পতাকাও ভালোবাসে, এতদিনকার একটা এটা রয়েছে। ওদের বলেছিলাম যে দেখো খুব ভালো, এই যোদ্ধার জমিদাররা বলেন তো, তারা রাজনৈতিক সামাজিক ক্ষমতা হারিয়েছে, ক্যারি দ্য স্ট্রাগল থ্রু টু দি এন্ড। ওরা কিন্তু মরবে না, ওরা মানে গর্তে ঢুকে যাবে, কেউ কেউ জামা পাল্টে দেবে, হ্যাঁ তো, স্ট্রাগলটা শেষ পর্যন্ত চালিয়ে যাও, হ্যাঁ তো, ক্যারি দ্য স্ট্রাগল থ্রু টু দি এন্ড। হ্যাঁ তো, এটা বড় অপরাধে যেত আমার নামে আওয়াজ ওয়ারেন্ট হলো, বামফ্রন্ট যেটা বলে, এটা বলে বেরিয়ে এসেই তারপরের দিনই বলেন বললাম তোমার রাজনৈতিক ক্ষমতা গেছে, বুঝলেন তো, ওদের সামাজিক ক্ষমতা গেছে, স্ট্রাগলটাকে থামিও না, এই শ্রেণী সংগ্রামটাকে থামিও না, এটাকে শেষ করলাম, এটাকে শেষ করো। এবং বাংলাটাকে সত্যি সত্যি ভারতবর্ষের, হ্যাঁ, ঘাঁটি এলাকা হিসাবে গড়ে তোলো, ভারতের শোষিত মানুষের ঘাঁটি হিসাবে গড়ে তোলো, বুঝলেন তো, তোমাদের রাজনৈতিক কর্তৃত্বটাকে সেই কাজে লাগাও, বুঝলেন তো। এই অপরাধীটা আমাদের আবার জেল কাটতে হলো। সত্যি সত্যি যেটা কোনো ঐতিহাসিক বা কোনো কাগজ মিডিয়া, সাধারণ মিডিয়া এখন বলে না, তখন যখন আমরা করেছিলাম যে সত্যি যদি সিপিএম বা তদানীন্তন সরকারের মূলে আঘাত করতে হয়, তাহলে 82 এবং 87-তে ওই ছেলেগুলোই করেছিল যারা বলে ভেবেছিল যে এই লড়াইটাকে শেষ করতে দেবো, শেষ করুন এই লড়াইটাকে এখানে থামতে দেবো না, হ্যাঁ, এই পঞ্চায়েত ইলেকশন করে এই লড়াইটাকে থামতে দেবো, হ্যাঁ, এই ব্যাটারা যে কোনো সময় ফিরবে। এবং তাদের আশঙ্কা কত সত্যি ছিল 2006-এ দেখা যাচ্ছে, যেই অনুকূল বাতাস পেয়েছে, এই প্রতিক্রিয়ার শক্তি তারা আবার ঐক্যবদ্ধ হয়েছে, বুঝলেন তো। কারা যারা আজকে বলছে সিঙ্গুর, হ্যাঁ, বা নন্দীগ্রাম বা জঙ্গলমহল নাকি ভয়ঙ্কর কৃষক আন্দোলন, একদম নয়, এটা প্রতিক্রিয়া, রিভাইভালিস্ট আন্দোলন, প্রতিক্রিয়ার পুনরুত্থান। মানে যারা রাজনৈতিকভাবে ক্ষমতা হারানো যে সমস্ত যোদ্ধা, জমিদার, শাহুকার, বুঝলেন তো, আমাদের আমলেও বেঁচে গেছিল 70-এ,
এদের আমলেও বেঁচে গেছিল রাজনৈতিক ক্ষমতা হারানো, এরা ঐক্যবদ্ধ হয়েছে। হ্যাঁ, এবং এদের পুঁজি, যার জন্য তুমি যদি গ্রামের দিকে এই সমস্ত পার্টিগুলোর সংগঠকদের দেখো, তাদের ইতিহাসগুলো দেখো, খুঁজে খুঁজে বার করো, সব দেখবে যে ওই সমস্ত ওই দেউলে জমিদার, তা না হলে নায়েবের ছেলে, তা না হলে পীরের বেটা, তা না হলে পুরুষের এরা, মানে ওই রাজনৈতিক ক্ষমতা যাদের হারিয়ে গেছিল 2006 থেকে, তারা দীর্ঘদিন ফিরে আসার জন্য নানান রকম কায়দা কানুন করেছে। কেউ শাসক শ্রেণীর ভেতরে জামা পাল্টে লাল জামা পড়তে ঢুকে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, কেউ গর্তে ঢুকে গেছিল, যেই বসন্তের হাওয়াটা পেয়েছে, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি পুঁজির হাওয়াটা পেয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে।